ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। আসবো ফিরে আবারও পর্ব 60 সুরভি আক্তার। কণ্ঠে আছি আমি আপনাদের সবার ফেভারিট আপু মুন্নি। মাঝে গোটা একটা দিন কেটেছে। ইয়াশ ফিরে আসার পঞ্চম দিন আজ। বেলা গড়িয়েছে আজও। ক্লান্ত বিকালে খোলা আকাশের তলে ঝিম ধরে ছাদের দোলনায় বসে আছে মেঘা। ইয়াসের সাথে কথা হয়নি আর, দেখা হয়নি সেই দুপুরের পর। ছেলেটা কখন বাড়ি থেকে বেরিয়ে গেছে জানা নেই। আসার পর প্রথম রাতটাই কেটেছে এ বাড়িতে। হতপর এক রাত তো আর যাপন করেনি। দানা পানি গেলেনি এবাড়ির। তোফায়েল কবির কতবার খোঁজ করলেন, সময় বের করে ইয়াসের সাথে জরুরি কথা বলতে চাইলেন, কিন্তু সাক্ষাৎ পাওয়া গেল না ও ছেলের। মেঘা লাগাতার ফোন দিয়েছে, ফোন ধরেনি ইয়াস। কেটে গিয়েছে বারংবার। অথচ গত 21 বছরে এরকমটা হয়নি কখনো। ভাইয়ার থেকে আজ অবধি উপেক্ষিত হয়নি মেঘা। রোজকে মানানো ওর সাথে কথা বলার জন্য, কিন্তু ওই তো নেই। মেঘা চুপটি করে বসে বসে ভাবছে আজ খুবই সব চিন্তা। ইয়াসের দোষটাই বা কোথায়? একাধারে ভাবতে ভাবতেই হঠাৎ একটা কথাই মনে পড়ল। ইয়াস বলল সেদিন ও রোজুকে 9 বছর ধরে চেনে, কিন্তু কিভাবে? মেঘা তো আর কিছুই শুনল না। রোজও ব্যাপারে মুখ খুলতে চায়নি সে। এ কথা কেন বলল? মেঘার চোখ ঘোলাটে হয়ে এসেছিল। আকস্মিক এই চিন্তা মাথায় আসতেই নড়েচড়ে উঠে বসল সে। কপালে বিস্তর ভাঁজ ফেলে বোঝার চেষ্টা করলো। অতিরিক্ত না ভেবে উঠে দাঁড়িয়ে ধূপধাপ পা ফেলে প্রস্থান করলো ছাদ থেকে। আজের ঘরে দরজার সামনে দাঁড়ালো সোজাসুজি। কড়া নাড়তে গিয়ে দ্বিধায় থেমে গেল। কিছু একটা ভেবে সরে আসলো সেখান থেকে। শুভ্র এসেছিল দুপুরের পর, এখনো অফিসে বেরোয়নি। বেরোবে নিশ্চয়ই। ড্রয়িং রুমে বসে বারবার সিঁড়ির দিকে তাকাচ্ছে মেঘা। মিনিট দশেকের মাথায় শুভ্রকে নামতে দেখা যায়, পেছন পেছন মেহের। মেঘা তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। ভাইয়া, অফিসে যাচ্ছ? চোখ তুলে মৃদু হাসলো শুভ্র। কেন? একটু দরকার ছিল। কিছু লাগবে? কি লাগবে বল। না লাগবে না কিছু, আমাকে সাথে নিয়ে যাবে একটু ভাইয়া প্লিজ। চোখ শুরু করলো শুভ্র। পেছন থেকে মেহের শুধায়, তুমি কোথায় যাবে মেঘা? আমি একটু বাইরে যাবো আপু। কোথায় যাবি? শুভ্র শক্ত প্রশ্ন। মেঘা কণ্ঠ খাদে নামিয়ে উত্তর করলো, আমাদের বাড়িতে। ভাইয়া ওখানে আছে। অফিসে যাওয়ার পথে আমাকে নামিয়ে দিও একটু প্লিজ। ওখানে যাওয়াটা প্রয়োজন আমার, প্লিজ ভাইয়া। শুভ্র হাসলো এক চিলতে। আরে মিষ্টি মেয়ে, এভাবে বলছিস কেন? চল নামিয়ে দেব। চিকচিক করে উঠল রমণীর দুচোখ। আদল খানি ভরে উঠল খুশিতে। শুভ্রর সাথেই বেরিয়েছে সে। কবির ম্যানশন থেকে ওদের বাড়ির দূরত্ব প্রায় অনেকটা, মিনিট 45 তো লাগেই যায়। শুভ্র পথ ঘুরে দূরত্ব বাড়িয়ে পেরিয়ে গাড়ি থামালো বিনিতা কুঞ্জের সামনে। জরাজীর্ণ বাড়িটার রংচটা হয়ে পড়ে আছে অবহেলায়। বিশাল লোহার গেটের পাশে দেয়ালের গায়ে বড় নেম প্লেট, যেখানে বড় বড় অক্ষরে লেখা নিবিতা কুঞ্জ। এটা মূলত ওর মায়ের নামে। আব্বু আম্মুকে ডাকতো এ নামেই। সবুজ ভারী শ্যাওলা জমেছে নেম প্লেটের ওপর। বাড়িতে বাড়ির দিকে তাকালে অন্ধকার লাগছে। শুভ্র মেঘাকে নামিয়ে দিয়ে তাড়াহুড়ো করে চলে গেল। বাড়িটার দিকে পুরোপুরি ফিরল মেঘা। শরীরখানা শিউরে উঠল তার। কত শত স্মৃতি জড়িয়ে আছে এখানে। বাবা মায়ের স্মৃতি তো মনে নেই, দাদুমণি আর ইয়াসের স্মৃতি জুড়ে আছে কেবলই। চোখ দুটো কেমন জ্বলে উঠল মেঘার, গা ছমছম করে উঠল। দীর্ঘ 5 বছর পর সে আবার এ বাড়িতে। ভয় লাগলো অকারণে। প্রধান গেট খোলা, তালা নেই, তার মানে ইয়াস ভেতরে আছে। মেঘা ঢোক গিলে সামলায় নিজেকে। চোখ ছাপিয়ে পানি গড়ানোর আগেই চোখ মুছে নেয়। হালকা ধাক্কায় গেট খুলে ভেতরে ঢুকে। বাগানটা নিঃস্ব, ফুল গাছ নেই। আছে অকার্যকর কিছু গাছগাছালি। সদর বন্ধ, 3টে
চাবি এবাড়ির। একটা ইয়াসের কাছে বিদেশেও ছিল, দ্বিতীয়টা মেঘার কাছে সে 5 বছর থেকেই, আর তৃতীয়টা থাকে কেয়ারটেকারের কাছে। মাসে 5 বার তিনি বাড়িটা পরিষ্কার করে যান, দেখভাল করেন ভালো মতো। মেঘা পার্স হাতড়ে চাবি বের করলো, কম্পিত হাতে সদর খুলল। সহসা দমকা হওয়া লাগলো, শরীরের আস্তে আস্তে অন্ধকার নেমেছে, সন্ধ্যার লগন। ভেতরটা পুরো অন্ধকার, ঘুটঘুটে। সর্বাঙ্গ কেঁপে ওঠে একবিংশের। ভয়ে ভয়ে ভেতরে পা বাড়ায়। পাশের দেয়ালে সুইচ বোর্ড হাতড়ে লাইট অন করলো। অমনি দপ করে জ্বলে উঠল পুরো বাড়ির। স্বস্তি পেল মেঘা। হাঁপ ছেড়ে সদর দরজায় দিল, চাপিয়ে দিল। উজ্জ্বল আলোয় নিজের সেই চিরচেনা বাসস্থান দেখা মাত্রই ফিক করে হাসল রমণী। কিচ্ছু পরিবর্তন হয়নি, সব যেভাবে ছিল ঠিক সেভাবেই আছে। সোফা, ডাইনিং চেয়ার, টেবিল, ফুলদানিগুলো, দেয়ালে দেয়ালে সব পেইন্টিং, সব আগের মতোই এক জায়গায় আছে, চকচক করছে এখনো। কেবলই মানুষের অভাব এ বাড়িতে। প্রথমে ইয়াস চলে গেল, তারপর দাদুমণি চলে গেল না ফেরার দেশে, এবং শেষে চলে গেল মেঘা। তার কাছেই তো থাকতো এ বাড়িতে, কেউ নেই তো, কিন্তু বাড়িটা তো ঠিকই আছে। সব ডর ভয় নিমিষেই উধাও হলো। নিজের বাড়িতে আবার কিসের ভয়? মেঘা হাঁসফাঁস করে, ঘুরে ঘুরে দেখে পুরো বাড়ি। আচ্ছাদন করে চিরচেনা ঘ্রাণ। সিঁড়ির পাশেই রুমের লাইট জ্বলছে বোধহয়, দরজার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে মিটিমিটি আলো সেখানে। হিয়াসের ঘর ওটা। মেঘা হাঁপ ছাড়ল ওর উপস্থিতি বুঝে, দীর্ঘ দম নিয়ে ঘরের দিকে কদম বাড়ালো। চাপানো দরজা আলগোছে ঠেলে পা রাখলো ঘরের ভেতর। পুরো বাড়ি গোছানো হলেও এই একটা ঘর এলোমেলো, জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক, মেঝেতে গড়াগড়ি কাপড় চোপড়। বিছানায় উপর হয়ে পড়ে আছে বেঢাল হয়ে ইয়াস। মেঘা চমকায়, তেড়ে যায়, বসে একপাশে। ইয়াসের চুলের ভাঁজে হাত রাখে, ডাকে উদ্বিগ্ন হয়ে, ভাইয়া ভাইয়া। সাড়া নেই। একটু নড়চড়ে ঠাউর হলো। মেঘা লক্ষ্য করে দেখলো মেঝেতে কতগুলো টুকরো টুকরো কাঁচ ভেঙে পড়ে আছে। গোছা কয়েক ওয়াইনের বোতল। নাকে বিদঘুটে গন্ধ ঠেকলো। অবিশ্বাস্য ছানা বড়া হলো রমণীর ডাগর ডাগর চোখ ছোড়া। ইয়াস নেশা করে? কই না তো, কখনো সিগারেট অব্দি খায়নি। তাহলে এসব? সেদিনও বলল একসাথে সিগারেট খেয়েছে। মানে কি এসবের? অবান্তর ধারণায় আটকায় একবিংশী। ঢোক গিলে কাপা হাতে ভাইয়াকে ছাকায়। ভাইয়া শুনছো আমায়? ওঠো প্লিজ। নড়ল ইয়াস, মুখ ফেরালো মেঘার দিকে। চোখের ভারী পাপড়ি চুকুল ফাঁক করে চাইল বোনের পানে। নেশার ঘরে বিরক্তি হলো, বাজখাই গলায় বলল, কি হয়েছে? ওঠো। এখানে কেন তুই? কি চাস? চলে যা। কোথায় যাব? আর এসব কি, তুমি ড্রিঙ্ক করেছ? করেছি। ভাইয়া কি বলছো? তুমি এসব কবে থেকে? চুপ, কথা বলবি না আমার সাথে। চলে যা। আমার প্রয়োজন নেই তোর, যাদের প্রয়োজন তাদের কাছে যা। কণ্ঠ কিছুটা এলোমেলো, নেশার ঘুরে আছে। বোঝা যাচ্ছে মেঘা ওষ্ঠ উল্টায়। ক্ষমা চায়। সরি ভাইয়া। কিসের জন্য? তোমার কথায় অবাধ্য হয়েছি, ঠিকমতো কথা বলিনি তাই। তুমি চলে এসেছো কেন ও বাড়ি থেকে? কতবার ফোন দিয়েছি খেয়াল আছে? আমার চিন্তা হয় না বুঝি? ইয়াস হাসলো তাচ্ছিল্য করে, উঠে বসলো। খেয়াল রেখে লাভ কি? আমার চিন্তাও হয় বুঝি তোর? হয়েই বা লাভ কি? ব্যাকবোর্ডে হেলান দিয়ে ফুল স্লিপের মোটা একটা সুইট শার্ট গায়ে জড়ালো ইয়াস। কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে, অথচ গরমের টান পড়েছে ইদানিং। শীত কমে আসছে। মেঘা ওকে সরু চোখে পরখ করলো। ইয়াসের চোখ দুটো লাল বিভৎস। ওকে ঝাঁকানোর সময় শরীরের উত্তাপ অনুভব করেছে কিছুটা, তবে সেভাবে গুরুত্ব না দিলেও এখন আটকে উঠল। হাত বাড়িয়ে কপাল স্পর্শ করতেই ধক করে উঠল মেঘা। ভাইয়া তোমার জ্বরে কাঁপুড়ে যাচ্ছে, আর এভাবেই পড়ে আছো তুমি? ইয়াস ভাবলেশীন। মেঘা বিচলিত হয়ে পড়ল, উঠে দাঁড়ালো কিছু একটা বলার জন্য। এর মধ্যেই ডাকলো ইয়াস, লিটল বার্ড। মেঘা চমকে উত্তর করে, হ্যাঁ, আমার পাশে বসে একটু কথা বলবো, শুনবি? কেমন কাতর কণ্ঠ। মেঘা মনে মনে ভরকায়, উদ্বিগ্নতা ছেড়ে আলগোছে পাশে বসে। কি হয়েছে ভাইয়া? আমি ভুল করেছি? তুমি ভুল বুঝছো আমায়, কিন্তু বিশ্বাস করো, রোজও খারাপ নয়। তুমি তো আমাকে চেনো, আমি খুব সহজে কাউকে মানতে পারি না, জানো এটা। মেয়েদের বিয়ে একবারই হয় ভাইয়া, তাহলে কেন এমন করছো? আমি রোজকে ক্ষমা করে দিয়েছি, উনি নিজের ভুল স্বীকার করেছেন। কি কি স্বীকার করেছে?
রোজকে কতটুকু চিনেছিস? আচ্ছা বাদ দে, আমি আমার কথা বলি, তাহলে উত্তর পাবি অনেক। শোন লিটল বার্ড, তোর আরাফের কথা মনে আছে? ভাইয়ার শুকনো প্রশ্নে বিষণ্ণ প্রশ্নে মেঘার কপালে 3 স্তরের ভাঁজ পড়ল। খানিক বাদ হেসে বলল, আরাফ ভাইয়া, হ্যাঁ মনে আছে তো। তোমার বেস্ট ফ্রেন্ড, মনে থাকবে না আবার? রিসা, ওকে মনে আছে? হুম, মনে আছে। রিসা আপু, তুমি আর আরাফ ভাইয়া, তোমরা 3জন তো বেস্ট ফ্রেন্ড ছিলে। আমার আর দিদুমণির পর ওরাই সব কিছু ছিল তোমার জীবনে। ইয়াস মর্মান্তিক হাসলো একটু, বিড়বিড়ালো, হারালাম তো হারালাম, সব কিছুই হারালাম। শ্বাস পড়ল বুক ছিঁড়ে। বোনের কাঁধে মাথাটা এলিয়ে দিল ভীষণ ক্লান্ত হয়ে। মেঘা ওর জ্বরের তীব্র উত্তাপ বেশ অনুভব করলো। নেশার ঘোর আছে ইয়াস, তাই হয়তো অতীত টানছে। মেঘা প্রশ্রয় দিল। ইয়াস নরম কণ্ঠে ফের বলে, আর একজনকে মনে করাবো। তখন একবার দেখেছিলি শুধু, দেখ, দেখ তো এখন মনে করতে পারিস কিনা? কাকে? 6 বছরের বেশি সময় হয়। মনে আছে একবার আমাদের বাড়িতে একটা গুন্ডা ভাঙচুর করেছিল? 4-5 জন ছিল ওর সাথে। তুই ভীষণ ভয় পেয়েছিলি সেদিন, মনে আছে তোর? মেঘা মুখভঙ্গিমার পরিবর্তন আসে তরিতে। ক্ষণকাণ বাদ মনে পড়ে সেই 6 বছরের আগের ঘটনা। সালটা 2018 সালে, মাস বোধহয় অক্টোবর। সেদিন ছিল শুক্রবার। রমণী তখন ষোড়শী কন্যা। স্কুলের প্রিটেস্ট হচ্ছিল ফাইনাল পরীক্ষার আগে। শুক্রবার পরীক্ষার বিরতি। স্কুল ছিল না মেঘার, ইয়াসের ওভার্সিটি ছিল না। পুরো সকাল জুড়েই ইয়াসকে জ্বালিয়েছে মেঘা। ঘুরতে যাবে সে। ইয়াস বলেছিল বিকালে ঘুরতে নিয়ে যাবে। ভাইয়া একমাত্র আহ্লাদী বোন। কথা মোতাবেক বিকেলে যাওয়ার জন্য নিজের ঘরে তৈরি হচ্ছিল মেঘা। সাথে দাদুমণিও ছিল। একটা সাদা টপসের সাথে অলিভ স্কার্ট পরে মিলিয়ে পড়েছে। সাজুগুজু করার শখ ছিল সে সময়। বেশ সুন্দর করে সেজেছিল ষোড়শীকন্যা। ড্রয়িং রুমে ইয়াস অপেক্ষায়। তড়িঘড়ি করে সাজগোজ করতে করতে হয়েছে ওকে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার মাঝে দাদুমণি এসে রঙে ঢঙে ওড়না গলায় পেঁচিয়ে দিলেন। মেঘা হাসলো ফিক করে। ঘর থেকে বেরোনোর আগে ড্রয়িং রুম থেকে একটা বিকট শব্দ কানে আসলো। চমকালো ষোড়শী। কিছু বুঝে ওঠার আগেই একের পর এক কাজ ভাঙার আওয়াজ এলো কানে। হাসি মুখে মুখখানা মিয়ে গেল নিমিষেই। তড়িঘড়ি করে দাদুমণির সাথে ঘর ছাড়ল সে। সিঁড়ির কাছে আসতেই নিচে এলোমেলো অবস্থায় দেখে ছ্যাদ করে উঠল। বসার ঘরের সব তোলপাড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এদিক ওদিক। কাচের টি টেবিলের ঝরঝরিয়ে গুড়িয়ে পড়ছে মার্বেলের মেঝেতে। চেয়ার টেবিলে উল্টো হয়ে পড়ে আছে। এই তাণ্ডব চালাচ্ছে গোটা 5 বেপরোয়া যুবক। এলোপাথারি ভাঙচুর করছে সব। একজন দাঁড়িয়ে কেবল প্যান্টের পকেটে হাত গুজে আয়েশি ভঙ্গিতে মজা দেখছে। তার নির্দেশে সব হচ্ছে এখানে। তখনকার সেই ভীত সরষী ভরকায় ভাইয়াকে খোঁজে হন্যে হয়ে। অবশেষে ইয়াসের দেখা মেলে সিঁড়ির নিচে। মেঘার কলিজা শুকিয়ে কাঠ। শূন্য হয়ে আসে পুরো পৃথিবী। ভয়ে আতকে দাদুমণিকে চাপটে ধরেছিল সে। ছিপছিপে গরনের হালকা তনু কেঁপে ওঠে। মুখ লুকায় বুকে। বৃদ্ধা বিমর গলা বাড়িয়ে চেঁচালেন ওপর থেকে, ইয়াস, দাদুভাই, এসব কি হচ্ছে? ওরা কারা? এই গুন্ডাগুলো বাড়িতে ঢুকলো কি করে? এমন করছে কেন? ইয়াস মাথা তুলে চায় ওপরে। অতঃপর সামনে দাঁড়িয়ে থাকা উশৃঙ্খল ছেলেটার দিকে। হে বেপরোয়া বখাটে যুবকের বিপরীতে তার অসহায় চাহনি। কেননা ছোট বোনটা আছে এখানে। যদি কোনো ক্ষতি করে বসে। ঢোক গিলল সে। প্রথমবার চোখে ভয় সমেত তাকালো রুক্ষ যুবকের পানে। কাকুতি বলল, দেখ রুডি, তোর ঝামেলা আমার সাথে, সেই ভার্সিটিতে। আমার বাড়িতে এসেছিস কেন তুই? আমার বোন ভয় পাচ্ছে। যা করছিস যথেষ্ট। প্লিজ এখন চলে যা। ভয় পাচ্ছে আমার বোনটা, ও খুব সেন্সিটিভ। বেপরোয়া ছেলেটা হাসল গা তুলিয়ে। হাত উঁচিয়ে থামতে বলল নিজের সঙ্গীদের। চোখ উপরে তুলল। তৎক্ষণাৎ শুরু হলো দৃষ্টি। এক অনশ্বর রমণী বৃদ্ধার বুকে মুখ গুজে কাঁপছে তিরতিরিয়ে। ফোপানির শব্দ শোনা যাচ্ছে ক্ষীণ গলায়। মেয়েটা ভয়ে গুঙিয়ে ডাকে চিকন গলায়, ভাইয়া। বর্তমান অতীতে বিচরণ ঘটনা প্রবাহে আবছা ভাবে স্মৃতিতে ধরা দিল মেঘার। সেই গুন্ডাটার অবয়ব খুব ঝাপসা। মনে নেই বিন্দুমাত্র, তবুও মনে পড়ে সেদিনের ঘটনা।
গুলো ধক করে উঠল। বর্তমান একবিংশী শুষ্ক ঢোক গিলে বলল, মনে আছে ওই কুণ্ডটার কথা। কিন্তু তুমি হঠাৎ এসব কেন বলছো ভাইয়া? জ্বর এসেছে তোমার, গা পুড়ে যাচ্ছে। তুমি বসো, আমি কিছু একটা ব্যবস্থা করছি। মেঘা কথাগুলো তোয়াক্কা না করে ইয়াস একরোখা হয়ে প্রশ্ন করলো, সে কুণ্ডাটা কে জানিস? আমি জানবো কি করে? মনে নেই খুব একটা। জানতে চাস? হাঁপ ছাড়ল মেঘা। ইয়াসের জেদের কাছে হার মেনে বলল, আচ্ছা বলো শুনি। তার কথা মনে করাচ্ছ কেন হঠাৎ? কে সেই গুন্ডা? প্রত্যুত্তর করতে এক মুহূর্ত বিলম্ব করল না ইয়াস। রুডভিক কবির রুদ্র ওরফে রুডি, ভার্সিটির বখাটে উশৃঙ্খল রকচটা টপার। গুন্ডাগিরিতে পারদর্শী তোর ভাইয়ার কোনো এক দুশ্মন, বেপরোয়া ছন্নছাড়ার নেশাখোর বদমেজাজি রুডভিক কবির রুদ্র সম্পর্কে তোর স্বামী এখন। ইয়াসের কথা শেষ। নিস্তব্ধতায় ছেয়ে গেল পুরো ঘর। মেঘা স্তব্ধ, বিমূঢ়, এক মুহূর্তে যেন পাথর হয়ে গেল মেঘা। কথাগুলো কানে ঢুকেছে মনে হয়। কথাগুলা কানে ঢুকেছে মনে নয়। সেকেন্ড কয়েক বাদ অবিশ্বাস্য শব্দ করে হাসলো। ভাইয়া মজা করছো তুমি? কি ভাবছো আমি বুঝতে পারবো না? ইয়াস মাথা তুলে হাসে নীরবে। তোর ভাইয়া কোনোদিন মিথ্যে বলেছে যে আজ বলবে? মেঘা চুপসে যায়। গায়েব হয় ঠোঁটে টানা জোরপূর্বক হাসিটুকু। ছলছল করে দু চোখ, আখিদয়ের আজ কিনার ভেজে আসে। তবুও বিশ্বাস করে না। রোজও বলেছিল ইয়াস মেঘাকে ভুল বোঝাবে। পাগল মেঘা এখনো রোজের কথাটাই বিশ্বাস করলো, কিন্তু ভাইয়াকেও অবিশ্বাস করতে পারলো না। হাসলো পাগলের মতো। দেখো ভাইয়া, মজা করবে না একদম। তোমার কথা শুনছি বলে এসব বলছো, তাই তো? ভাইয়া প্লিজ মেনে নাও, রোজ বাধ্য হয়ে যাবে। সত্যি বলছি, আরফের সাথে আমার সম্পর্কটা নষ্ট হয়েছে 6 বছর হলো। জানিস এটা? বলিনি তোকে? আরফ আমার বন্ধুত্ব নেই এখন, রিসাও নেই। ওরা এখন অসীম দূরত্বে চলে গেছে। ওদের সাথে কত বছর কথা হয় না, দেখা হয় না, আড্ডা দেওয়া হয় না, কেন কিছুর শেয়ার করা হয় না। আমার আর কোনো বন্ধু নেই। আমি কোনো 6 বছর আগে, কেন 6 বছর আগে হঠাৎ করে ইউএস চলে গেলাম জানিস আসল কারণ? মেঘা হাঁসফাঁস করে উঠল এবার। ইয়াস শান্ত স্থির, মাথায় এলিয়ে বিপরীতে মুখ ঘুরিয়েছে। নেশায় কণ্ঠ ভার। তবে নেশায় থাকলে নাকি লোকে সত্যি কথা বলে। সত্যি কি? মেঘার গলা শুকিয়ে আসে, শুধায় জবান ছিঁড়ে। কেন? আমি ডক্টর হতে চাইনি কখনো। স্কলারশিপের সুযোগ পেয়েছিলাম, কাজে না লাগিয়ে আরাফ আর রিশার সাথে ঢাবিতে ভর্তি হলাম। কারণ যদি আগে লাগাতাম কারণ যদি কাজে লাগাতাম তাহলে আমাকে অনেক দূরে চলে যেতে হতো। তোকে ছেড়ে, আরাফকে ছেড়ে, আর রিশাকে ছেড়েও। জানিস লিটল বাট, আমি রিশাকে ভালোবাসতাম। গলা কাঁপলো যুবকের, থামলো, একটু দম টেনে বলল আবার, রিশাকে ভালোবাসতাম আমি। বলিনি কখনো? ভার্সিটি লাইফে আসার পর রুদ্রকে চিনলাম। কবির পরিবারের ছোট ছেলে রুদ্রিক কবির রুদ্র। সেবার সে সেকেন্ড টপার হয়েছিল। প্রথম হয়েছিল আরাফ। আরাফকে নিয়েই খুশি ছিলাম আমরা। আমরা তিনজন ছিলাম এক, আর কারোর প্রয়োজন ছিল না আমাদের। কিন্তু ক্যাম্পাসে রোজ রোজ অকারণে রোজের সাথে জুড়ে যেতাম। ঝামেলা হতো ওর সাথে। মূলত আরাফের সাথে পায়ে পা দিয়ে ঝামেলা করতো রোজ। ও ছিল বড্ড বখাটে, কাউকে তোয়াক্কা করতো না, না সিনিয়র না প্রফেসর। আমাদের কথা তো বাদই দিলাম। তাই ওর সাথে হওয়া সব ঝামেলা এড়ানোর চেষ্টা করতাম যথাসম্ভব। কিন্তু আর কত, একের পর এক মাস পেরিয়ে বছরও পেরোলো, ও আমাদের পিছুই ছাড়লো না। রোজ সাঙ্গপাঙ্গ নিয়ে একটা না একটা সুযোগে হ্যারাস করতো আমাদের। তুই তো জানিস আরাফ শান্ত, ও সবসময় এসবেই শান্ত থেকেছে, সহ্য করেছে। কিন্তু আমি পারতাম না, তাই ঝামেলাটা আমার সাথেই হতো বেশি। সেদিনও এক ঝামেলার জন্য ভার্সিটি থেকে 2 মাসের জন্য সাসপেন্ড করা হয়েছিল ওকে। কমপ্লেইন আমি করেছিলাম, তাই আমার উপর রাগ ঝাড়তে বাড়িতে এসে এভাবে ভাঙচুর করে গেছে। থামল সে। আবারও নিস্তব্ধ হয়ে গেল পুরো ঘর। মেঘা মন দিয়ে শুনল। চোখে পলক পড়তেই দ্বিখল পাপড়ি ছাপিয়ে চপচপ করে কয়েক ফোঁটা পানি গড়ালো চোখ থেকে। হালকা হয়েও পুনরায় ভর্তি চোখ দুটো অনুভূতিহীন জড় বস্তু হয়ে গেল রমণী। খুব করে মনে করার চেষ্টা করলো সেদিনের সেই গুন্ডাটার মুখায়ব, কিন্তু ভুলেও মনে করতে কিছুই ধরা দিল না। ইয়াস থেমে থেমে বলল, রোজের সাথে আমার শত্রুতা তখন থেকে নয়, বরং তখন থেকে যখন আমার কাছ থেকে রিশাকে কেড়ে নিল।
আমার আর আরাফের সম্পর্কে ভাঙন ধরালো, ভুল বোঝাবুঝি তৈরি করে ছেড়ে নিল, কেড়ে নিল আমার বন্ধুত্বটাকেও। ওরা দুজনেই আমার সব ছিল, কিন্তু রোজও ওদের কেড়ে নিল, দূরে সরালো আমার থেকে, সব রাগ নিংড়ে মিটিয়ে নিঃস্ব করলো আমায়। রিসা, আরাফ, ওরা আর আমার জীবনে নেই। কোথাও আছে, কেমন আছে, কিভাবে আছে জানি না। আর বাকি রইলি তুই। জেদ করে তোর দিকটা না ভেবেই চলে গেলাম ইউএস। রিসা বারবার চাইতো আমি ডক্টর হয়ে, ওকে হারিয়ে ওর ইচ্ছার মূল্য দিতে ছুটলাম। যাওয়ার পর কি শুনলাম? আমার শেষ সম্বলটাও নাকি রোজ হাতিয়ে নিল, মেরে রক্তাক্ত করে জোরপূর্বক বিয়ে করলো তোকে। এত রাগ আমার উপর, যার বসে প্রতিহিংসার শিকার করলো তোকে। মেঘা এবার ঝাঁকুনি দিয়ে ওঠে, পিছিয়ে যায় বসা অবস্থায়, দুহাতে মুখ চেপে ধরে, ঝরঝরিয়ে পানি গড়িয়ে পড়ে গাল ভেজে। ইয়াসের কণ্ঠ নিভে এসেছে, ঘোরের বসে বিড়বিড় করছে এখনো। ও আমাকে বলেছিল ও আমায় নিঃস্ব করে ছাড়বে, আর তাই করলো। তুইও ওর ফাঁদে পা দিলি মেঘা। তুই করলি ভাইয়াকে, তুচ্ছ করলি ভাইয়াকে। আমি কাকে নিয়ে বাঁচবো? আমার যে আর কেউ রইল না। এখানে দম বন্ধ লাগে আমার, গুমড়ে মরি প্রতিটা ক্ষণ। যাবি না তুই আমার সাথে? যাবি না। বিড়বিড় করতে করতে এক পর্যায়ে নিভে গেল কণ্ঠ, পুরোপুরি নেতিয়ে পড়ে ছেলেটা, গা ফেটে যাচ্ছে জ্বরে, আগুন চলছে যেন। মেঘা কিং কর্তব্য বিমোর ধীরে খাট থেকে নামলো, ইয়াসকে টেনে আলগোছে শুয়ে দিল, গায়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে দিয়ে এক ছুটে ঘর থেকে বেরোলো। ঝকঝকে পুরো বাড়ি, অথচ মেঘার কাছে সবটা অন্ধকার লাগছে। মনে হচ্ছে সে হারিয়ে যাচ্ছে গহীন তিমিরে। চার দেয়াল ঠেসে ধরেছে ওকে, মাথা ফনফন করছে, নিজেকে ধরে রাখতে পারল না একবিংশে। শরীরের ভর সামলাতে হিমশিম খেলো বড্ড বেশি। টলমলে হাঁটু গড়িয়ে ধপ করে পড়ল শক্ত মেঝেতে, ব্যথায় মৃদু কুকিয়ে ওঠে। অঝোর ধারায় বৃষ্টি নামলো মেঘার চোখ বেয়ে, শব্দ করে কাঁদতেও ভুলে গেল মেয়েটা। বুক চিরে যাচ্ছে, কিন্তু কণ্ঠ চিরে আওয়াজ আসছে না। শ্বাস নেই বুকে, হাঁ করে শ্বাস নিতে যাচ্ছে হচ্ছে। ভেজা মেঘা ভেজা চোখ তুলে সিঁড়ির দিকে তাকায়। লোকটা প্রথম দেখেছিল এই সিঁড়ির নিচে, যখন ষোড়শী কন্যা হয়ে ভয়ে কুটিয়ে ভাইয়ার পেছনে লুকিয়েছিল শার্ট গামছে। তখনই সামনে সে বেপরা গোন্ডাটা ডেকেছিল বোধহয়, ফিসফিস করে, সুইট হার্ট। সেই শব্দটা কানে বাজে, মেঘার হেঁচকি উঠে যায়, ঢুকরে কান্না পায়। ভাইয়া যা বললো তা সত্যি। লোকটা এই কারণেই বিয়ে করেছে ওকে, কেবল প্রতিশোধ পরায়ণ হয়ে ইয়াসকে নিঃস্ব করতে। তাহলে তার বেপরোয়া হৃদয়ের ভালোবাসা ঘ্রাণ পায় কেন মেঘা? লোকটা উন্মাদ কেন মেঘার ওপর? নাকি সব ছলনা? যদি সত্যিই মেঘাকে ভালোবাসে, তাহলে 5 বছর কোথায় ছিল? এত সময় মেঘার খোঁজ নেয়নি কেন? যদি মেঘা না থাকতো কবির মেনশনে, তাহলে ফিরে এসে উন্মাদনা করতো কার জন্য? মেঘা তো বোকা, সে কখনো খুঁটিয়ে ভাবেই না এইসব। এভার সাথে বিয়ে ঠিক, অতঃপর এভারা পালিয়ে যাওয়া। মেঘার সাথে সারার বন্ধুত্ব তো আরও আগে থেকে, সারার খালাতো ভাই উনি। আবার ইয়াসের সাথে এই শত্রুতা, এ কেমন গোলকধাঁধায় পড়ল মেঘা। তালগোল পাকিয়ে যাচ্ছে সব, মাথা এলোমেলো হয়ে যাচ্ছে, হাপুস হুপুস করে উঠল বুক ভরে শ্বাস নিতে। জবথব গাল মুছল, জবজবে গাল মুছল, কাঁদল না চিৎকার করে। হিয়াসের কাছে যেতে হবে, অসুস্থ সে, জ্ঞানশূন্য ইতোমধ্যে। মেঘা বহু কষ্টে নিজেকে সংবরণ করে হাঁ করে বড় বড় শ্বাস টানে, উঠে দাঁড়ায়। পা বাড়ানোর আগেই সদরের বেল বাজে, চমকায় রমণী, ধক করে ঘাড় ঘোরায়। লাগাতার বেল বাজছে। চকিতে ঘড়ির দিকে তাকালো মেঘা, রাত প্রায় 8টা বাজতে চলল। বুঝতে বাকি নেই রইল না কিছু। দুহাতে আঁচলে ভালোমতো ভেজা চোখ মুছে নিল, আস্ত পায়ে হেঁটে গিয়ে দরজা খুলে দিল মেঘা। ঠিক সামনাসামনি বেপরোয়া যুবক। দরজা খুলতেই মেঘাকে দেখে এক ফালি হাসলো ঠোঁট মেলে, এক লাফে ভেতরে ঢুকে আসলো। কিছু বুঝতে দেওয়ার আগে আষ্টেপৃষ্টে জড়িয়ে নিল একবিংশীকে, শেপটে লুকিয়ে নিল নিজের প্রশস্ত বুকের মাঝে। লাভ ইউ, লাভ ইউ, লাইফ ইউ, লাভ ইউ মেরি জান। এখানে এসেছো আমাকে বলবে না? আমি সারা বাড়িতে খুঁজছিলাম তোমায়। চলবে। আচ্ছা, কি হবে এরপর? ওদের কি তবে ডিভোর্স হয়ে যাবে? মেঘা কি ভুল বুঝবে তবে রৌদ্রকে?
আমি আসলে বুঝতে পারছি না। কি হবে সেটা নিয়ে টেনশন হচ্ছে। তোমাদের কি ফিল হচ্ছে? আমাকে একটু জানিও তো। আমি কিন্তু অপেক্ষায় থাকবো তোমাদের আজকের পর্বটি নিয়ে কার কি মন্তব্য শোনার অপেক্ষায় থাকবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।